আমার জীবনের ফার্স্ট লাভ ছিল বাবা। প্রত্যেকটা মেয়ের জীবনে বাবা ইজ আ থিং। আমার জামা কাপড় ছিল এরকম কিনতাম, মাই ড্যাড ইজ মাই সুপার হিরো। বহু মানুষের কমেন্ট দেখছিলাম, তারা তোকে বলছিল মেয়েটা বড্ড বেড়ে পাকা। এই যে ঝিলিকে এই যে রিমার্ক কেন বলছি, এটা একটা ব্লেসিং বলতে পারো। মানুষের মন পড়তে পারে তিথি। আমি দেখছি প্রোডিউসার আমি সবার সাথে কথা বলছি, উনি একটু খুব আর চোখেই সারাক্ষণ মানে একটা খুব অন্যরকম লুকে। প্রচুর মানুষ তোদেরকে অনেক কথা বলেছে। ওই ব্যবহারটা আমার মনে হচ্ছে কোথাও একটা আমি বলতে পারি মেড। নিউজ পোর্টালেও কিন্তু নিউজ হয়েছিল। হ্যাঁ রাইট, ফিজিক্যালি আমাকে অ্যাবিউজ করা, মেন্টালি আমাকে অ্যাবিউজ করা। এটা ক বছরের ফেজ ছিল যখন তোর বাবা তোকে ছেড়ে চলে যায়? মা তো থাকবেই, মা জন্ম দিয়েছে, বাবারা জন্ম দেয় না ঠিকই, কিন্তু ওই জিনিসটা যে বাবার সাপোর্ট পেয়ে এটা করেছি। শান্তনু টেক, এখানে চেনা মুখের অচেনা কথা হয়। ওয়েলকাম টু শান্তনু টেক। আর আজকে আমার সাথে যে আছে, আমি যখন ছোট, এই গেস্টও তখন অনেক ছোট। আমার মা শুধু নয়, আমার মনে হয় আমার মায়ের মতো উপরান্তে যারা রয়েছেন, আপনার মা, তোমাদের মা, তার বড় ফ্যান, অভিনয়ের বড় ফ্যান। আর এখনকার জেন জি যদি ধরা হয়, তাহলে সেই প্রজন্মের কিন্তু ইনফ্লুয়েন্সার হিসেবে তাকে আমরা পাচ্ছি। প্লিজ ওয়েলকাম আজকে আমার চেনা মুখ, অচেনা কথা যার সাথে বলবো, তিনি তিথি বসু। তিথি, ওয়েলকাম টু শান্তনু টেক। থ্যাংক ইউ, খুব ভালো লাগছে। সে কবে থেকে প্ল্যান ছিল বলো? অনেকদিন প্রায় 2 উইকস মতো। এক্স্যাক্টলি, মানে আমরা মনে হয় ফোনে অনেকবার ডেট এদিক ওদিক করে আলটিমেট এই গল্প আড্ডা সেকশনটা হচ্ছে। আমাকে একটা কথা বলো, এতটাই কি বিজি শিডিউল সত্যি চলছে? হ্যাঁ দেখো, চলছে, বিকজ এই ইনফ্লুয়েন্সিং বলো বা আমার একটা রিসেন্ট একটা প্রজেক্ট আসছে, এই টুকটাক করতে করতে একটু হয়ে যায় আর কি, জানো তো। হ্যাঁ, আমি এই প্রজেক্টের বিষয়ে আসার আগে সবার যেটা প্রশ্ন, আপামোর বাঙালির যেটা প্রশ্ন, তিথি কি সিরিয়াল করবে না? এই প্রশ্ন শুধু আমার না, অনেকের। তিথি, আমারও প্রশ্ন এটা। ছোটবেলা থেকে যে নামটা বা যে ফেমটা তুই পেয়ে গেছিস, এটা অনেককে অনেক স্ট্রাগল করার পরে পেতে হয়, কিন্তু তোর ক্ষেত্রে না উল্টো। মানে তুই মনে হয় স্ট্রাগল ব্যাপারটা বোঝার আগেই পপুলারিটি, ফেম, নেম সবটা পেয়ে গেছিস। আর তার সাথে সাথে একটা বড্ড জ্বালাতনও আমার মনে হয় হয়েছে, কারণ তিথির থেকেও ঝিলিক হিসেবে এখনো ম্যাক্সিমাম মানুষ জানে। এটা কি কোথাও কি বিরক্ত হোস তুই? না গো, বিরক্ত না, অনেস্টলি এটা আমার কাছে একটা জগন্নাথের কৃপা বলতে পারো। যে একটা কাজ যেটা তুমি দেখেছো, তুমি শুটিং এও ছিলে, তখন দেখতে আমাদেরকে, আজ থেকে 10-12 বছর আগের ঘটনা, যেটা শেষ হয়ে গিয়ে কত কিছু নতুন হলো, এলো গেল, কত নতুন ক্যারেক্টার এলো, কিন্তু এখনো সেই ইকুয়ালি এই ভালোবাসাটা যেটা পাচ্ছি, এটা হতে পারে হয়তো কোথাও একটা ঝিলিক বলে বেশি পরিচিত। তাও এই মুহূর্তে কিন্তু আমার ব্লগিং জায়গাটা অনেকটা বেটার, বিকজ সবাই আমাকে চেনেও অ্যাজ অ্যান ইনফ্লুয়েন্সার। বাট তবু এই যে ঝিলিকে এই যে রিমার্ক কেন বলছি, এটা একটা ব্লেসিং বলতে পারো। এই ব্লেসিংটা আমি সবসময় খুব, যখনই আমায় কেউ এখনো বলে ছবি তুলবো, এটা আমার সবসময় খুব বড় পাওনা মনে হয়, কারণ সবাই হয়তো এই জিনিসটা পায় না। অনেকেই সিরিয়াল করে কিন্তু মানুষ ভুলেও যায় কয়েকদিন পরে ক্যারেক্টার নামটা, সেখানে আমার যে এইটুকু সবার মানুষ মনে রেখেছে এখনো, এটা একটা অনেক বড় পাওনা। এটা আরেকটাও বিষয় নয় যে তিথি মা সিরিয়াল ছাড়া অন্য কোনো সিরিয়াল করলোই না, যে কারণে আর অন্য কোনো নামও মানুষের মনে আসলো না। এটাই তো। দেখো, অবভিয়াসলি অভিনেত্রী হতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে ভার্সিটিলিটি, রাইট? আমি সবসময় শুধু কান্নাকাটি করছি, একটা সিরিয়াল জুড়ে মানুষ দেখে গেল 6 বছর, সে কাঁদছে, মাকে খুঁজে পেলো না, শেষে মরে গিয়ে খুঁজে পেলো। সেখান থেকে দাঁড়িয়ে তারপরে অফকোর্স আমি যদি অভিনয় করতে চাই, আমাকে আরো ডিফারেন্ট ক্যারেক্টার ট্রাই আউট করতে হবে। তার মধ্যে ময়ূরপঙ্খী একটা ছিল, ঠিক, হ্যাঁ 2000, হ্যাঁ কোভিডের সময়, কোভিড শুরু হলো তারপরে বন্ধ হয়ে গেল। তো ময়ূরপঙ্খী হওয়ার পরে আমার কলেজ, মানে আমি অনার্স করলাম, সাইকোলজি অনার্স আশুতোষে। সাইকোলজি অনার্স? হ্যাঁ, আশুতোষ কলেজ থেকে। আশুতোষ থেকে, রাইট। এটা কোন সালে? 2018 থেকে 21 পাস আউট ব্যাচ। মানে মানুষের মন পড়তে পারে তিথি, মোটামুটি অবজার্ভ করতে পারি বলতে পারো, বুঝি আমি হালকা ওয়াইব পেয়ে যাই মানুষের মধ্যে, যে কোন মানুষ কি রকম। হ্যাঁ, আমি সেই বুঝে মানুষের সাথে চলি আর কি। তো যেটা বলছিলাম সিরিয়ালে ফেরা নিয়ে, দেখো এমন নয় আমি চাই না, কিন্তু তার জন্য কি দরকার বলো তো? প্রপার অপরচুনিটি অ্যাট দ্য প্রপার টাইম। এমন সময় এমন অপরচুনিটি এসছে, তখন হয়তো আমি পড়াশোনা ছেড়ে করতে পারবো না, বিকজ
আমার ওই সময়টা আমি একদমই পড়াশোনার দিকেই ছিলাম, 10-12, 9-এ শেষ হলো সিরিয়াল। তারপরে যখন আমি ফ্রি ছিলাম তখন প্রপার অপরচুনিটি আসেনি, আর তারপরে অপরচুনিটি এসছে, অপরচুনিটি হাত থেকে বেরিয়ে গেছে নিজের থেকেই, এমন না আমি বার করেছি, চলে গেছে, রিজেকশন ফেস করেছি। তো সব মিলিয়ে না কোথাও একটা দাঁড়িয়ে আমার মনে হয় সঠিক সময় হয়তো সব হয়ে যাবে, যদি আমার আশার থাকে সবাই আমাকে দেখতে পাবে, অন্য রকম ভাবে দেখতে পাবে। আমার এখানেই একটা জানার কথা, অপরচুনিটি বেশি এসছে না রিজেকশন? অপরচুনিটি এসছে, রিজেকশনও তার সাথে সাথে বেশ ভালোই এসছে। ইনফ্যাক্ট সংখ্যা কোনটার বেশি? আই থিঙ্ক দেখো রিজেকশনটা না এরকম রিজেকশন নয় কিন্তু যে ও তোমাকে আমরা 4 জনকে ডাকলাম, তাদের মধ্যে একজনকে পছন্দ করলো, তুমি করছো না, নট দ্যাট। রিজেকশন অ্যাজ ইন লাইক আমি কোথাও একটা কাজের জন্য কন্ট্রাক্ট সাইন করলাম, দিনের দিন আমার শুটিং শুরু হবে, আজকে দুপুর 1টায় হয়তো আমার কল টাইম, আমি আউটডোরে যাবো, আমাকে সকালবেলা চ্যানেল থেকে ফোন করে বলছে এই জামা প্যাক কর, ওই জামা প্যাক কর, বেলা 1টার সময় আমাকে প্রোগ্রামার ফোন করে বলছে তোমাকে এখন আসতে হবে না, আমি ফোন করলে বেরিও, 4 ঘন্টা পরে জানতে পারি আমি সেই কাজটা থেকে রিপ্লেসড। তার মানে হ্যাঁ, আমি পরে জানতে পারি কাজটা আমি করছি না, অন্য কেউ করছে, এই 1 ঘন্টার মধ্যে। মানে তুই অলরেডি এটার জন্য প্রিপেয়ার্ড মানে আমার কন্ট্রাক্ট, আমার এগ্রিমেন্ট সাইন করেছি, এগ্রিমেন্টের এখনো ছবি আমার কাছে আছে। এনিওয়ে হ্যাঁ, এটা কোন মানে সেই সিরিয়ালটা তারপরে তো টেলিকাস্ট হয়েছে? অবভিয়াসলি টেলিকাস্ট হয়েছে। ইনফ্যাক্ট যে করেছে আমার পার্টটা যে প্লে করেছে সে আমার ভীষণ ভালো অ্যাকোয়েন্টেন্স আমি বলবো, মধুপ্রিয়া, তোমাদের রানী সিরিয়ালটা, রাইট, 10 সিনেমার। তো এই জিনিসগুলো বলতে পারো, তো এটাকে রিজেকশন বলবো না কি বলবো আমি জানি না। মানে এটা তো খুব অদ্ভুত। হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি না, তুমি বলো আমাকে চ্যানেল থেকে ফোন করে বলছে সবাইকে বলে দে তুই কাজটা করছিস, আমি তার মানে শিওর, আমি ইউজুয়ালি দেখো মানুষ কোনো কাজ শুরু করার আগে সবাইকে বলতে চায় না যতক্ষণ সেটা হচ্ছে। দিনের দিন আমি আমার ট্রলি প্যাকড, আমি লাঞ্চ করছি ঘরে বসে, বেরোবো একটু পরে, মাইথনে আউটডোর হবে বললে, 2023-এর কথা। তো তারপর যখন এরকম হলো সেইবার আমার একটু মনটা ভেঙেছে, আই ওয়ন্ট ডিনাই, বাট আই নেভার আস্কড দেম কেন, মানে তোমরা কেন এরকম করলে, দেয়ার মাস্ট বি সাম রিজন যেটা আমি জানি না, আমার অজানা, রাইট? কারণ সবকিছু হওয়ার পরে আমার কন্ট্রাক্ট সাইন করে আমার মান্থলি পেমেন্ট আমায় কত দেবে সব ডিসাইড হয়ে যাওয়ার পরে ঘন্টার মধ্যে যদি সেটা পাল্টে যায় শুটিং এর দিন, তো তাও কোথাও একটা মনে হয়েছে যে ঠিক আছে, ইফ ইটস নট ফর মি ইটস নট ফর মি, যেটা আমার হওয়ার আসবে আমার কাছে আমারই হবে, এই একটা ব্যাপার। ক্ষেত্রে এটা না হয় তোর একটা পার্সপেক্টিভ, কিন্তু আন্টি মানে তোর মাকে আমি দেখেছি এখনো খুব পসেসিভ, তোর সব সময় আগলে রাখতে চায়। আমার না খুব ওই ট্রামটার কথা, মানে ওই ট্যাগলাইনটার, তোমায় ছাড়া ঘুম আসে না। আমার মনে হয় বিষয়টা উল্টো, এখন তিথিকে ছাড়া হয়তো মায়ের ঘুম আসে না হতে পারে, কারণ আমি যেভাবে দেখেছি। আচ্ছা, যখন মা জানতে পারে যে মেয়ে অনেকদিন পরে সিরিয়ালে ফিরছে, এরকম একটা খুব সত্যি লিড একটা চরিত্র অভিনয় করবে, তারপর হঠাৎ কিছুক্ষণের মধ্যে, কয়েক মিনিটের মধ্যে পুরো বিষয়টাই শেষ, মা কি বলেছিল? আমার মা এই ব্যাপার নিয়ে ভীষণ সাপোর্টিভ, জানো তো, মানে আমার মাকে আমি সঙ্গে সঙ্গে বলেছি মা এরকম আমার মনে হচ্ছে, এরকম হয়েছে কিছু একটা, বলছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, হয়নি, দেখবি যেটা তোর হওয়ার ঠিক তোর কাছেই আসবে, তোর ভগবান যখন এটা তোর থেকে নিয়ে নিয়েছে নিশ্চয়ই এটা তেমন কিছু একটা, যেটা তোর কাছে আসা সেটা তোর কাছেই আসবে। মানে আমি এরকম টাইপের সাপোর্ট আমার বাড়ি থেকে সবসময় অভিনয়ের ক্ষেত্রে পাই, বা অভিনয় জগৎ, এই ইন্ডাস্ট্রি আমার মা ভীষণ পছন্দ করে, একটু গ্ল্যামারাস ওয়ার্ল্ড একটা, আমার মা না ইন্ডিয়ান পেরেন্টস তো, আর আমার মা যে সময় ইন্ডাস্ট্রি দেখেছে সেই সময় ইন্ডাস্ট্রি অনেক ডিফারেন্ট ছিল, এই 10টা বছরে ইন্ডাস্ট্রি অনেক ইভলভ করেছে। তুই যখন মানে তোর যখন সিরিয়াল চলতো বা যখন হতো, তখন আন্টি রেগুলার বেসিসে যাতায়াত তোর সাথে, এবং সারাক্ষণ এক্স্যাক্টলি। আমার খুব জানতে ইচ্ছে করছে, আমি যদি খুব ভুল না করি, সেই সিরিয়ালে কিন্তু দিতিপ্রিয়াও ছিল। রাইট রাইট, দিতিপ্রিয়া এখন আমাদের অনেকের, আমাদের সবার জনপ্রিয় অভিনেত্রী, স্টার বলা যেতে পারে দিতিপ্রিয়াকে। দিতিপ্রিয়াও সেই সিরিয়ালে ছিল, তখন দিতিপ্রিয়া সবে সবে শুরু করেছে, আর তুই তখন সেই সিরিয়ালে স্টার। আজকের ডেটে দাঁড়িয়ে দিতিপ্রিয়ার সাথে সম্পর্ক বা কথাবার্তা হয়? আমি অনেস্টলি বলছি, দিতিপ্রিয়ার সাথে বোধহয় আমার কোনো পার্টিতে আই থিঙ্ক তাও অনেক বছর হয়ে গেছে, যে তোর সিরিয়ালে থেকে শুরু করেছিল, যাকে কেউ চিনতই না, আজকের ডেটে দাঁড়িয়ে সেই মানুষটাকে সবাই চেনে। কোথাও গিয়ে কিছু কি মনের মধ্যে কষ্ট, দুঃখ, অভিমান ইন্ডাস্ট্রির উপর হয়? না দেখো, আমি যদি দিতিপ্রিয়ার কথা এইভাবে জিজ্ঞাসা করো, আমি তোমাকে এটা পার্সোনালি, মানে হ্যাঁ ইন জেনারেল কম্পেয়ার করছি না, কম্পেয়ার না, ক্যারিয়ারটা যেহেতু রাইট, একই সিরিয়ালে, হ্যাঁ হ্যাঁ, না আমার এটা মনে হয় না, রাদার না, আমি ওর কিছু জিনিস শুনেছিলাম, ওর কিছু স্ট্রাগল, ওর বাবার শরীর খারাপ নিয়ে, তারপরে যখন আমি ওর এই সাকসেসটা দেখেছি না, কোথাও একটা আমার মনে হচ্ছে
এই যে আমার এখন এই ফেসটা এসেছিল, হয়তো আমার বাবার শরীর খারাপ হয়নি, কিন্তু অন্যরকম, রাইট? তো আই থিঙ্ক যার যার স্ট্রাগলের পরে সেই যে সাকসেসটা পায়, সেটা একটা ভীষণ তার কাছে আর একটা তারই পাওনা ছিল। আমি যদি মানে আমার কোথাও যদি খারাপও লাগিস ওর হচ্ছে, আমার কেন হচ্ছে না? হয়তো আমার সাথেও যখন আমার সাথে হয়তো ভালো হয়েছিল, তখন হয়তো অনেকের সাথে কিছু হচ্ছিল খারাপ, তখন সে বসে ভাবছিল ওর সাথে এরকম হচ্ছে। এটা না ভেবে আই থিঙ্ক মনে হয় আমার কোথাও একটা দাঁড়িয়ে এটা ভাবা বেটার যে এটা ওর সাথে হওয়ার, আমার সাথে যেটা ভালো হওয়ার নিশ্চয়ই আমার সাথেও হবে। আমি এই ভাবনা চিন্তা একটু বেশি চলি, জানো তো, সত্যি বলছি। মানে আমি জানি কেউ কারোর কপাল কেড়ে নিতে পারবে না। ওর এটা হওয়ার ঠিক আছে, যেটা আমার হওয়ার সেটা আমার সাথে নিশ্চয়ই হবে। তুই এত ভালো ভালো কথা বলছিস, এরপরেও এর আগে যখন আমি তোর ব্লগ দেখছিলাম, বহু মানুষের কমেন্ট দেখছিলাম, তারা তোকে বলছিল মেয়েটা বড্ড বেড়ে পাকা, বড্ড বেশি কথা বলে। হ্যাঁ, তা বলি। এবং এইসব কমেন্ট তো আসে, বেড়ে পাকা, বড্ড বেশি কথা বলি বা ন্যাকামি, অনেক অনেক কমেন্ট, এগুলো হ্যাঁ মানে পার্ট এন্ড পার্সেল অফ লাইফ। তবে এগুলো হওয়া দরকার, জানো তো। কেন? আমি না আমি বলছি এই যে ট্রোলিং এন্ড অল করার, মানে ওরা ট্রোল করছে, আমার একটা কমেন্ট বেড়ে যাচ্ছে, তো ভালো তো। আই মিন হ্যাঁ, আমার ভিউ বাড়ছে, আমার এনগেজমেন্ট বাড়ছে, প্লাস আমার মন খারাপের সবচেয়ে বড় ওষুধ হচ্ছে আমি কমেন্টগুলো পড়ি বসে বসে, আমার খুব হাসি পায়। আর আমার সোশ্যাল মিডিয়া সবকিছু আমি হ্যান্ডেল করি, আমার ওই জিনিসটা ভালো লাগে। আমি পড়ে দেখি আরে এরকম বললে, আরে বাহ নাইস, দে ডোন্ট নো মি, বলছে, খুব মজা লাগছে শুনতে। আরেকটা জিনিস আমার মনে হয় যে এই সোশ্যাল মিডিয়ার কথা বললি, নিন্দুকরা একটা কথা বলে, আমি নিন্দুক কোট আনকোট কেন এই কথাটা বলছি, যে যে মেয়েটা ফেম পেলো, নাম পেলো, মানুষের ভালোবাসা পেলো, তাকে আর টেলিভিশনে কেউ সুযোগ দিচ্ছে না, কিন্তু মানুষের থেকে জনপ্রিয়তা ধরে রাখার জন্য সে এখন ফেসবুকে এসছে। অনেকের বক্তব্য তোর কাজ নেই তাই তুই ব্লগ করিস। হ্যাঁ, এটাও আমি শুনেছি, আই ওন্ট ডিনাই। আর এই যে কাজ নেই ব্যাপারটা, এটা আমাকে ডিরেক্টলি অনেকে এসে বলে, কি গো তুমি এখন, মানে খুব সিম্পাথি দিয়ে, তুমি এখন কিছু করছো না কেন, কি হলো? মানে এটা একটা ভাবনা ওদের চলেই এসেছে, সত্যি আমি হয়তো কাজ পাচ্ছি না, বাট কোথাও একটা গিয়ে, জানো তো, আমি বলছি তোমাকে, আমি তো সিরিয়ালটা এমন সময় করেছি না, সেই সময় কোনো ইন্ডাস্ট্রির ডিসিপ্লিন ছিল না, আমরা ডে নাইট কাজ করতাম, কোনো শিফটের আওয়ার্স ছিল না, এখন যেমন 14 ঘন্টাই শুটিং হবে। তো আমি সেই জায়গা থেকে দেখেছি। তারপরে এখন যখন এই মাইনিউট অনেক চেঞ্জেস দেখি, অনেক কিছু হচ্ছে ইন্ডাস্ট্রিতে, যেগুলো আমার সাথেও কিছুটা হয়তো হয়েছে ওপর ওপর। এই যে রিজেকশনের কথা আমি তোমাকে যেটা বললাম, এরকম বলো, বা কিছু কিছু প্রডিউসারের কিছু কথা, মানে কোনো কাজে, ফর এক্সাম্পল আমি তোমাকে বলছি, আমাকে একজন মিউজিক ভিডিওর অফারে ফোন করেছিল যে থাইল্যান্ডে আমরা মিউজিক ভিডিও শুট করবো, তুমি একটু প্লিজ অফিসে আমার সাথে কথা বলো আমাদের সাথে। এবার ইউজুয়ালি আমি অফিস যাই না কারোর, তাও আমাকে ডেকেছে বাড়ির সামনে, আমি গেছি। তা আমি যে বললাম সাইকোলজি স্টুডেন্ট, আমি খুব অবজার্ভ করতে পারি। আমি দেখছি প্রডিউসার আমি সবার সাথে কথা বলছি, উনি একটু খুব আর চোখেই সারাক্ষণ, মানে একটা খুব অন্যরকম লুকে, বুঝলো তো, এটা লাস্যময়ী, যেটাকে এখন সবাই বলবে, ওরম টাইপের লুক নিয়ে দেখছে। দেখার পরে ওই সেম অফার যে তুমি প্লিজ বি উইথ মি, আমি তোমাকে পুরো থাইল্যান্ড ঘুরিয়ে দেবো, এই জিনিসগুলো, জানো তো। আর আমি না আমি এখন সব কিছু একা হ্যান্ডেল করি, আর আমার ওই এক্সপিরিয়েন্সেসগুলো কম, যে কেউ যদি আমার সামনে দাঁড়িয়ে আমাকে বলে ডু সামথিং উইথ মি, আমি কিছু জানি না, আমি কি বলবো তাকে, আমি সেখান থেকে বেরিয়ে আসবো, কিন্তু আমি তাকে যে ঘুষি মেরে বেরিয়ে আসবো সেটা আমি পারবো না, সেটাই আমি বলতে চাইছি। তো এই জিনিসগুলো অনেক ফেস করেছি। আর কাজ না পাওয়ার জিনিসটাও বলছি আমি তোমাকে, ইটস নট টোটালি কাজ না পাওয়া, অনেক সময় কাজ পেয়ে চলে যাওয়া, অনেক সময় আমার কাজ পছন্দ না হওয়া। তুই চুজি? আমি একটু চুজি আছি। কাজ ছেড়েছিস না? আমি ছেড়েছি, হ্যাঁ, কিন্তু আমি মানে এমনই জিনিস ছেড়েছি যেটা হয়তো আমার তার জন্য কোনো রিগ্রেট নেই, বিকজ আমার মনে হয়নি যে এটা আমার করার মতো বলে। সিরিয়ালে সুযোগ পাচ্ছে না এখন অভিনেতা অভিনেত্রীরা, এখন আর কথা বলছি না আমি। আচ্ছা, তাহলে এটা আমি তোমাকে বলছি, ধরো না মা সিরিয়াল শেষ হওয়ার পরে ওই 11-12 এর ফেসটা, সিরিয়ালটা করছি না, ঠিক আছে, আমি করছি না, মানে আমি ভালো গল্প পাচ্ছি না বলে আমি করছি না। আমি তোমাকে অনেস্টলি বলছি একটা কথা, যেখানে ভালো গল্প মনে হয়েছিল, নেগেটিভ ক্যারেক্টারও পেয়েছিলাম, তাই ওই যে তোমাদের রানীর জন্য, সেখানে আমাকে যখন রিজেক্ট করে দিল, আর আমার মধ্যে এই ব্যাপারটা নিয়ে আমি গিয়ে বলবো, এটা দেখো একটা কাজ দাও না গো। আমাকে অনেক এরকম বলে, তুই একটু গিয়ে প্রডিউসার্সদের সাথে একটু টকিং টার্মসে থাক, গিয়ে একটু বল না, একটু দেখা কর, কথা বল, দেখবি ইউল গেট ওয়ার্ক। বাট এটাই কথা যে আমি এরকম করে পেতেই চাই না কাজটা। অপেক্ষাটা তো অনেক হলো। ছোটবেলায় মা সিরিয়ালের ঝিলিক, আজকের ঝিলিক, অনেক কিছু চেঞ্জেস, ইন্ডাস্ট্রি চেঞ্জ হয়ে গেছে, কিন্তু অপেক্ষার অবসান হচ্ছে না। এখনো কি অপেক্ষা বা ধৈর্য ধরবি?
এখন আর সেই জিনিসটা নিয়ে কোনো ফিলিং নেই, কারণ আমার জীবনটাই এত আলাদা হয়ে গেছে না। একদমই। কারণ ওই সিরিয়াল মানে কি জানো তো, 9 to 5 জবের মতো একটা অফিস। তুমি প্রত্যেকদিন মাসে 24 দিন কাজ করছো, তোমার স্যালারি ঢুকে যাচ্ছে। আমার তারপরে নিজের বলে কোনো লাইফ থাকবে না, যে কারোরই তাই, অ্যান্ড দ্যাট ইজ ওকে। কাজের মধ্যে আমি থাকলে আমি করবো, কিন্তু এখন যখন আমি ব্লগিং লাইফটা বলবো, ফিল্ম করছি আমি, হ্যাঁ আমি এটা ফিল্মে কাজ করছি। ছোটবেলায় তো করতাম মুভি, বড় হওয়ার পরে একটা দুটো মুভিতে কাজ করেছি, যার মধ্যে এটা জানি না কবে রিলিজ করবে। এনিওয়ে, আমার না ধৈর্য এখন আর ওই ফিলিংটাই নেই। আমার মনে হয় যে আমি ঘুরে বেড়াচ্ছি ব্লগিং এর জন্য। আমাকে ধরো না গ্যাংটকে কোনো হোটেল থেকে ফোন করলো যে ইউ হ্যাভ দিস প্রমোশন, তার জন্য আমি গেটিং পেড, প্লাস আমি ঘুরে বেড়াচ্ছি। আমার এই লাইফটা এত ভালো লাগছে যে তখন যখন ওই আইডিয়াটা আসে মাথায়, যতক্ষণ না আমি একটা ভালো স্ক্রিপ্ট পাচ্ছি আমি ততক্ষণ এখানটায়, আমি জানি না, একটু সমস্যা আছে। এক সময় কাকিমার আমার মনেও আছে যে খুব প্রাউডলি বলতো যে আমি তিথির মা। ইনফ্যাক্ট কাকিমাকেও অ্যাড্রেস করা হতো, ওই দেখো ওই যে মা সিরিয়াল, তার মা এটা। কিন্তু আজকের ডেটে তো সেই বিষয়টা একটু কমেছে। মাকে যখন বা কাকিমাকে কি এখন তাহলে ওইভাবে বলে যে এটা তিথির মা বা ঝিলিকের মা, সেখানে কাকিমার কি রিয়াকশন? কারণ আমাদের জেনারেশনটা ফেসবুকে আছে, কিন্তু তোর মাও ফেসবুকেই আছে, মাও ফেসবুকে আছে, মানে কিরম ভাবে আমাদের থেকেও বেশি আছে। বিশাল, মা ইজ অলওয়েজ ইনটু ফেসবুক। ইনফ্যাক্ট ভ্লগিং ফ্লগিং আমার থেকে বেশি আমার মা করে এখন, বলতে পারো তুমি। তো মা ভালোবাসে। আর এই যে অভিনয় নিয়ে যেটা বললে না, যে হ্যাঁ মা মিস করে, মা ভীষণ মিস করে। মা খুব চায় আমাকে আবার শোনা, তোকে সবাই কবে টিভিতে দেখবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে মা জানে যে কি হচ্ছে না হচ্ছে, যে কেন আমি করছি না, কেন করতে পারছি না, তার জন্য কোনো সমস্যা নেই। না, ফোর্স করে না যে তুই এই কাজগুলো কর, এই ডিরেক্টরগুলো। পুরনো মানুষজনের সাথে একটু কথা বল, নিশ্চয়ই বলে। না না, দেখো ফোর্স না, কথা বলি। আমার সাথে অনেকেরই ভালো সম্পর্ক, তার সাথে কথাও বলি। সেই সব নিয়ে আমার মায়ের এমনি কোনো, মানে এখন যেহেতু আমি বড় হয়ে গেছি, আমি আমার একটা নিজের জগৎ নিয়েছি না, তো মা খুব একটা বেশি ইন্টারফেয়ার করে না। মাঝে মাঝে কথা হলে বলে কি হচ্ছে ওদিকে, সিরিয়াল ফিরিয়াল কিছু করার প্ল্যান করছিস কিনা, দিস ইজ অল। বাট হ্যাঁ, অফকোর্স মায়ের ইচ্ছা থাকে। বাট এই ভ্লগিং বা এই মাও এখন আমার সাথে ব্র্যান্ডের শ্যুট করে, প্রমোশনসগুলো, কোনো কন্টেন্টে মাকে লাগলে মা ঠিক ডায়লগ রেডি করে প্রিপেয়ার্ড যে আমার সাথে শ্যুট করবে বলে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। আমি একটু স্কুল লাইফে ফিরে যাই, যে সময়টা তোর কাছে সিরিয়ালের অপরচুনিটি এসেছিল, কিন্তু তুই করিসনি শুধুমাত্র কাকিমার কথায় লোকে কি বলবে। কারণ সেই সময় অনেকে জানে অনেকে জানে না যে সেই সময় তোদের একটা বিশাল বড় ঝড় চলছে। তুই কাকিমার, কাকিমা তোর। কাকু আছেন, কিন্তু সেই সময়টা তোদের সাথে তিনি থাকতেন না। এটা ক বছরের ফেজ ছিল যখন তোর বাবা তোকে ছেড়ে চলে যায়? 2015 থেকে 2020, 5 বছর, রাইট। একদম এমনই সময় আমার সদ্য তার আগের বছর সেপ্টেম্বরে, 2014 সেপ্টেম্বরে আমাদের শুট শেষ হলো। হওয়ার পরে আমি 10-এ উঠলাম, না সরি, তখন আমি 10-এই পড়তাম। আমার টেস্ট পরীক্ষা শুরু হবে জানুয়ারি মাসে, তার 1-2 দিন আগে থেকেই এরকম অবস্থা। তো তারপরে একটু ভেঙে পড়েছিলাম। আমার মনে হয়েছিল আমি বোধহয় ICSE আর পড়াশোনা করবো না, উতরাতে পারবো না। মাকে বললাম আমার রেজাল্ট ভালো হবে না। এমনি আমি তার আগে পড়াশোনায় ভালো ছিলাম না, বিকে সারাদিন শুটিং করতাম। কিন্তু ওই জিনিসটা হওয়ার পরে 5টা বছরে না, দেখো আমার বাবা এই যে চলে গেছে, এই হয়েছে, এটা যেমন একটা আমার খারাপ লাগার দিক, তার সঙ্গে সঙ্গে অন দি আদার হ্যান্ড এটা আমার একটা অনেক বড় শিক্ষা পাওয়ার দিক, অনেকটা বড় নিজেকে ইন্ডিপেন্ডেন্ট করতে পারার দিক। অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট মানে শুধু টাকা পয়সার দিক থেকে না, ইমোশনালি। বা আমার 17 বছর প্লাস যখন আমি কলেজ যাই, কারণ আমার ডিসেম্বরে জন্ম, 2018-তে একা একা আমি নিজে অ্যাডমিশন নিয়েছি গিয়ে। বা ছোটোবেলা থেকে কখনো স্কুলের ফিজ HDFC ব্যাংকে গিয়ে দিতে হয়, আমি জানি না কি করতে হয়। হঠাৎ ক্লাস 11-এ উঠে আমাকে দিতে হবে 3 মাস পর পর। আমি দিয়েছি, প্রথমবার ব্যাংকে গেলাম ফিজ দিতে, ব্যাংক অ্যাকাউন্ট খুললাম। এই ছোটো ছোটো জিনিসগুলো, বা বাবা চলে যাওয়ার পরে জেদটা যে আমাকে পড়াশোনা ভালো করে করতে হবে, তার জন্য আমার 10-এ 12-এ ভালো রেজাল্ট হলো। যেই মেয়ে 9 অবধি সায়েন্সে একদম কাঁচা বেকার, ভালো না, পড়াশোনাতেই ভালো না, ফেল করে ক্লাস টেস্টে, সে 10-12-এ সাডেনলি খুব ভালো রেজাল্ট করে ফেললো। হ্যাঁ, এগুলো সবটাই আমার একটা জেদ, তেজ। 5 বছরে ধুম করে অনেকটা বড় হয়ে গেছিস। বিশাল বিশাল। 5 বছর পরেও না, 5 বছরের পরে আরো 5টা বছর, 2020 থেকে 2025টা আমাকে আরো বড় করে দিয়েছে। 2020 থেকে 2025টা কেন বড় করে দিল? 2020 থেকে 2025টা আমার 20s-এর ফেজ, তো এবার বাবা ফিরে এলো, আর আমার বাবা মা একসাথে ভালো আছে, সেটা আমাকে খুব একটা হ্যাপিনেস দেয়, যে আমি কারোর হ্যাপিনেসে বাধা দিতে চাই না। আমার হয়তো সমস্যা কোথাও একটা গিয়ে মনে পড়ে দিনগুলো, আই ওন্ট ডিনাই, আমার মনে পড়ে। সেই সময় আমি কারোর নাম জানতে চাই না, আমি কিছু জানতে চাই না, কি ফেস করতে হয়েছিল যখন তোর বাবা তোদেরকে ছেড়ে চলে গেল?
তখন প্রচুর মানুষ তোদেরকে অনেক কথা বলেছে? প্রচুর মানুষ বলতে হ্যাঁ, রক্তের সম্পর্কের লোকই বেশিরভাগ। আই এম নট টকিং বাবা মা, তার বাইরে একটু একটু দূরের। তো তাদের তো সময় মতো সেটা আমি তোমায় কি বলি, সেই সময়টা আমি অনেক কিছু নিজের ফ্যামিলির লোকের মধ্যেই দেখেছি। আমার ঠাকুমা মারা যাওয়ার পরে কিছু মানে একটু দূরের কোনো কাকা জ্যাঠা তারা এসে এমন এমন কথা বলছে, এমনভাবে ট্রিট করছে আমাকে, দেখেছি। তার সঙ্গে সঙ্গে এটাও দেখেছি রক্তের সম্পর্ক নয় এমন মানুষ সে এত সাহায্য করছে। তো দুরকমই আমার দেখা হয়ে গেছে। জানিস তো এই কথাগুলো জানিস মনে থেকে যায়। একদম সব মনে আছে আমার ভিভিডলি। আমি চাই কারো নাম বলার প্রয়োজন নেই, আত্মীয় স্বজনের সম্পর্ক রিভিল করার প্রয়োজন নেই, কিন্তু কোন কথাগুলো তোর আজও মনে আছে যেগুলো মনে হয় উত্তর দেব সময় মতো? একটা জিনিস আমি আমার ঠাকুমা তখন মারা গেছে 2017। তো সব যত গোষ্ঠীর লোকজন থাকে সবাই এসছে আর কি বাড়িতে, আমাদের ছাদে হচ্ছে। তো আমার মা আমাকে একতলা থেকে, আমাদের একতলায় ঘর, আমাকে একতলা থেকে বললো এটা চাটা ওপরে নিয়ে সবাইকে দে। তা আমিও সেরকমই চুপচাপ, তখন আমি 17 বছরের মেয়ে, চা দিতে যাব। সম্পর্কে জ্যাঠা হয় বোধহয় বা জ্যাঠাই হয়, উনি হঠাৎ করে তখন বাজে 1টা। এবার উনি তখন খাবার খাবে না কি খাবে আমি জানি না, মানুষকে কিছু দিলে সে এমনি বলে না বাবু এখন আমি খাবো না। সে হঠাৎ করে আমাকে বলছে হ্যাঁ এটা কি চা খাওয়ার টাইম না, এখন তুমি চা নিয়ে এসছো আমার জন্য। খুব ওই ব্যবহারটা আমার মনে হয়েছে কোথাও একটা, আমি বোধহয় বাড়ির মেড, বাট আমি কিন্তু বাড়ির একটা মাত্র মেয়ে, নট মেড। তো এইগুলো আর আমি না খুব বুঝতে পারি কে কোন কথাটা কোন টোনে বলছে, সেটা এখন থেকে না অনেক আগে থেকেই, সাইকোলজি তো অনেক পরে পড়েছি। তো এই জিনিস, তারপরে আমার বাবার দিদি তার ফ্যামিলির লোকজন আমাকে আমার মাকে অপমান করছে, মানে এই ফ্যামিলি কনসিকুয়েন্সেস গুলো, বা আমার প্রতি জেলাস হওয়া যে ও ঝিলিক, বিকজ আমি আমার ফ্যামিলির একটা মাত্র মেয়ে। এটা একটা খুব একটা ওই জায়গা যে ও একটা মাত্র মেয়ে প্লাস এত ছোট বয়সে এত কিছু করে ফেলেছে, আরে তার সঙ্গে সঙ্গে দেখো স্ট্রাগলটা কি করছি সেটাও দেখো, সেটা না ওইটাই শুধু দেখেছে। তো সেই নজর অ্যান্ড অল সবটাই আর কি। এই 5 বছরে অনেক কিছু দেখেছি। আর 5 বছর পর, ওই 5টা বছর পরে যখন বাবা চলে আসার পর এখন 5 বছর রানিং, 20 থেকে 25, এখনো অনেক কিছু দেখেছি। সেটা হয়তো ফ্যামিলিগত নয়, ওই সমস্যাটা এখন অনেকটাই একদম সলভড। পরের প্রবলেমটা দেখেছি হয়তো আমার পার্সোনাল লাইফের ক্ষেত্রে, আমি কাউকে ভরসা করলাম, আমার কোনো ভালোবাসার মানুষ, সেই জায়গা থেকে একটা সুন্দর সম্পর্ক হঠাৎ ব্রেকআপ, এবং তোর সম্পর্ক নিয়ে প্রচুর প্রেসে আই থিঙ্ক কি প্রচুর নিউজ পোর্টালেও কিন্তু নিউজ হয়েছিল। হ্যাঁ রাইট, যে তিথির অমুক একজন স্পোর্টস পার্সনের সাথে রিলেশনশিপে আছে, এবং সেটা নিয়ে অনেক লেখালেখি হয় অনেক জায়গায়, কিন্তু তারপর হঠাৎ করে সবকিছু উলটপালট। সেটা আমার ডিসিশন ছিল কমপ্লিটলি। তুই বেরিয়ে এসেছিস? আমি করেছি, কারণ আমি না এমন একটা মেয়ে, আমি সবার মধ্যে খুব পজিটিভিটি খুঁজি। সে একটা ভুল করলো, 2টো ভুল করলো, 3টে ভুল করলো, আমি তবুও ঠিক আছে, হতেই পারে। কিন্তু যেদিন আমার দেওয়ালে পিঠটা ঠেকে যাবে সেই দিন আমি আর চিনি না তোমাকে, তুমি আমার সামনে মরে পড়ে থাকলে আমি তোমাকে দেখতে আসবো না। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্যাট ডে, আমার বার্থডের পরের দিনই আমার মনে হয়েছে। বিকজ হ্যাঁ, আমি মনে করি যে যাকে আমি মনে করব আমার, বা আমি যাকে সেই আমার সেই ওই স্পেসটা দেবো, আমার মনের স্পেসটা দেবো, তখন আমি চাইবো না সে তার মনের স্পেস কেন, সে মজার ছলে অন্য কোনো মেয়ের সাথে এমন কিছু কথা বলুক যেগুলো আমি নিতে পারবো না, বা আমাকে লোকে এসে কমপ্লেন করবে দেখো তোমার ভালোবাসার মানুষটা এই মেয়ের সাথে এরকম কথা বলেছে। আচ্ছা, এগুলো শুনতি তুই? বহুত। আচ্ছা, বহুত। এটা স্পোর্টস পার্সনের কথাটা যার কথা বললে শুনতাম, দেখতাম। 4 বছরে অনেকবার এমন হয়েছে। হওয়ার পরে আমি আর আমার মনে হচ্ছে নো, নট এনিমোর, দিস ইজ ইট। কারণ আমি যদি তার সঙ্গে থেকে যাই, আমি তাকে বিয়ে করে নেবো ইভেনচুয়ালি, হোয়াট উইল হ্যাপেন? ডিভোর্সের থেকে ব্রেকআপ ভালো। সত্যি বলছি আমি তোমাকে, আমি এখনো মনে করি 101টা ব্রেকআপ হোক মানুষ ততক্ষণ খুঁজে যাক নিজের ভালোবাসার মানুষকে, যতক্ষণ না একদম সে মনের মতো পাচ্ছে। বা ডিভোর্স থেকে তো বেটার রে বাবা, এটা আমার মনে হয়। কপালে আমার কি আছে আমি তো জানি না, বাট তবুও চেষ্টা তো করে যাবো, বলো। কারেক্ট। তারপরেও তো রিলেশনশিপ হয় এবং তোর একটা সম্পর্ক হয়, এবং আজকে আমার মনে হয় যে টার্মে সিচুয়েশনশিপ বলতে পারো পরেরটা। আচ্ছা, সম্পর্ক রিলেশনশিপ না, সিচুয়েশনশিপ। কিন্তু হ্যাঁ, মানে আমার মনে হয় এটা অনেকে জানে না যে এই সম্পর্কের কথা, একটা সম্পর্কের কথা নিয়ে আমাদের মধ্যে অনেকে জানে, অনেক কথা হয়েছে, কিন্তু তিথি বা আপনাদের প্রিয় ঝিলিকের একটা সম্পর্কের কথা এখনো কেউ জানে না। এবং সেই সম্পর্ক, যে সম্পর্কের থেকে অনেক কিছু শিখেছে, প্রতিবাদ করেছে,
আমি জাস্ট আমি কারো নাম চাই না, তুই তোর যে ব্রেকআপের কথা হলো তারপরেই আরেকটা সম্পর্ক বলি, আমি সিচুয়েশনশিপ বলি, যেটাই বলি, সেটার মধ্যে ছিলি এবং খুব প্যাথেটিক সিচুয়েশন কাটিয়েছিস। আমি যদি একটু চাই, আমি একটু জানতে চাই বাবা। দেখো ব্যাপারটা হচ্ছে এটা কতদিনের সিচুয়েশনশিপটা 1 থেকে 1.5 বছর মতো। 1 থেকে 1.5 বছর তোর ব্রেকআপ হওয়ার? আমার ব্রেকআপ হওয়ার পরে ব্যাপারটা মানে এটা একদম পরেই বলো না, তাহলে আবার লোকে ভাবে চিট ফিট করেছি, একটু ম্যানেজ করে। ব্রেকআপ হওয়ার কয়েক মাস পর থেকে আমার একটা বন্ধুই ছিল বলতে পারো, বন্ধু ছিল, ভীষণ ভালো বন্ধু। তো এটা আমি দেখি যে অনেক বন্ধুদের আমার প্রতি একটা চলে আসে, একটা অ্যাট্রাকশন কাজ করে, আর আমি বেশিরভাগ ক্ষেত্রে আই ডোন্ট গিভ আ ড্যাম, আমার অত যায় আসে না। কিন্তু এই মানুষটা এমন ভাবেই হয়তো কিছু করেছে, ওই যে এখন যে টার্মগুলো বেরিয়েছে না, গ্যাস লাইটিং, বুঝতে পারছো তো? আমি আর কি মারছি না, একটা লেজের ডিসঅর্ডার আছে, ইন্টারমিটেন্ট এক্সপ্লোসিভ ডিসঅর্ডার। আচ্ছা, প্লিজ আমি এটা তোমাদেরকে বলছি, পারলে একবার গুগল করো। এই ডিসঅর্ডার যে মানুষগুলোর থাকে, সেই মানুষগুলো নিজেরাও জানে না তারা কি করছে। আমার ওই 1 বছর বা 1.5 বছরের সিচুয়েশনশিপে, যেটা আমার দিক থেকে আমি ভেবেছিলাম একটা রিলেশনশিপ, বা সে প্রথমে এসে আমার পাস্ট লাইফ নিয়ে আমার মা বাবাকে প্রোটেস্ট করছে যে হ্যাঁ এই ছেলেটা এরকম। তা আমার বাবা মা কি ভাববে যে বাহ তার মানে তো ও ভালো ছেলে, আমি কি ভাববো বাহ তার মানে ও আমার সাথে এরকম করবে না। আর তারপরে হয়তো সে মানে মেয়ে রিলেটেড আমি কোনো বলবো না কিছু, বাট সে ফিজিক্যালি আমাকে অ্যাবিউজ করা, মেন্টালি আমাকে অ্যাবিউজ করা, এই জিনিসগুলো আমার সাথে হয়ে প্রতিরত মানে প্রত্যেকটা সেকেন্ড মুহূর্তে হয়ে এসছে। 2 দিন হয়তো, একদিন ঠিক আছে, 2 দিন আবার সে একই রকম কাজ করছে। দেয়ার ওয়াজ দিস ইনসিডেন্ট, আমি বাড়িতে এসেছি আমার চোখ ফাটা নিয়ে, আমার চোখ ফাটা মানে আমার চোখ নীল, আমি ঠোঁট ফাটা, আমার আঙ্কেল আমাকে হাতে করে বাড়ি নিয়ে এসে। দ্যাট ওয়াজ অলসো ইন 2023 1st May 2023-এ। সো ওইটা আমার জীবনের অনেক বড় একটা শিক্ষা, ওটা আমি কখনোই ওপেন আপ করিনি, বাট এখন করছি। কারণ জানো তো মানে কোথাও একটা দাঁড়িয়ে আমার আফটার মাই পেরেন্টস, আমার বাবার সাথে ওরকম হওয়ার পরে আমার কাছে এখন না একটা ভালো ফ্যামিলি, বা আমি একটা এভরিবডি ওয়ান্টস আ প্রপার রিলেশনশিপ, একটা হেলদি লাভ লাইফ, আই ওয়ান্ট টু সেটেল ডাউন সামডে, রাইট? আমি তার সাথেও সেটাই, কিন্তু আমি কিন্তু আর এর বেশি কিছু প্ল্যান ছিল না যে আমি ফিউচার ঠিক আছে ভাই এর সাথেই কিন্তু পুরো জিনিসটাই এরকম ভাবে কাটলো। এতগুলো আপস এন্ড ডাউনস গেছে। হ্যাঁ, কখনো ব্যক্তিগত জীবনেই ম্যাক্সিমাম, বেশিরভাগই। হ্যাঁ, ডিপ্রেসড হসনি? না দেখো, এইটা একটা আমার মায়ের থেকে আমার পজিটিভিটি এসছে। ওই 5টা বছর বাবা না থাকাতে আমার মা হয়তো বালিশে মুখ গুজে কাঁদতো, কিন্তু আমি তো বাচ্চা ছিলাম, আমার বাবা মানে মা আমায় কখনো বুঝতে দেয়নি। মা আমার সঙ্গে সবসময় হাসি খুশি থাকতো। পুজো এসছে, 5টা বছরের পুজো, আমি আর মা একাই, শোনা যা ঘুরে আয়, শোনা কি ঘরে বসে কি করবি, মানে আমার মা ইজ অলওয়েজ ট্রাইং টু বি হ্যাপি, ইভেন শি ওয়াজ ট্রাইং টু ফাইন্ড হ্যাপিনেস ইন হারসেলফ এজ ওয়েল। বন্ধু বান্ধব মানে সব আন্টিজরা তাদের সাথে ঘুরছে বেড়াচ্ছে, ওইখান থেকে আস্তে আস্তে না আমি বুঝতে শুরু করলাম। কারণ আমার জীবনের প্রথম ধাক্কাই বাবা না থাকাটা। আমার জীবনের ফার্স্ট লাভ ছিল বাবা। প্রত্যেকটা মেয়ের জীবনে বাবা ইজ আ থিং, ছেলেদের ক্ষেত্রে মা যেটা হয়। তো আমার জামা কাপড় ছিল এরকম কিনতাম, মাই ড্যাড ইজ মাই সুপার হিরো। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যখন ওই ফেসটা এলো হঠাৎ করে, তো আকাশে ছিলাম মনে হলো মাটিতে পড়ে গেছি। তো তখন না উঠে দাঁড়ানোর জন্য আমার মনে হয়েছে ভাই নিজের হ্যাপিনেস নিজেকে খুঁজে নিতে হবে। আমার তো মনে হয় এখন সেই দিনটার খোঁজেই তুই আছিস। পেয়ে গেছি, এক্স্যাক্টলি। আমি তার জন্যই বলছি, আর আমি এটা রিভিল করবো না, বাট হ্যাঁ আমি এটা তো আরো খুশির খবর। মানে বিশ্বাস করো, এত সাফারের পরে যখন একটা সত্যি তুমি সেই, আমার একটা জিনিসের খুব দরকার, সেটা ভালো বন্ধুর। আসল পার্টনার কিন্তু ভালো বন্ধু হয়। আমি দুঃখে কেঁদে আমি আমার বাবার সম্বন্ধে 2টো কথা বললাম, ফর এক্সাম্পল, আমি আমার ভালনারেবল মোমেন্টে বললাম, পরের দিন থেকে সেই মানুষটা আমাকে ফোনে বলে যদি হ্যাঁ তোর বাবা তোকে এরম বলে, আই এম জাস্ট টেলিং ইউ দিস ইজ নট রাইট। সবারই কিছু না কিছু থাকবে। তো ভালো বন্ধু যে হতে পারবে, যদি না হতে পারে, তুমি যদি দিনের শেষে তাকে যা মন চায় সবকিছু খুলে না বলতে পারো, তাহলে হি অর শি ইজ নট দ্য ওয়ান ফর ইউ। আন্তর্জাতিক মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার কথা শুনতে শুনতে। না, মাথা খারাপের থেকেও আমি তো অনেক ছোটবেলা থেকে তোকে চিনি, অনেকটাই। আমি না ম্যাচ করতে পারছি না ম্যাচুরিটিটা, না? হ্যাঁ, মানে আমি এর আগেও তোর সাথে এটাকে এজের সাথে ম্যাচুরিটি আসে না, শিক্ষার সাথে আসে। বাহ, দারুণ কথা বললি। কিন্তু মানে এটা শোনার পর একটা মানুষ যে সোশ্যাল মিডিয়ায় যার ফলোয়ার্স প্রচুর, ফ্রেন্ড লিস্টে আর অ্যাকসেপ্ট করার অপশন নেই,
যে ডান দিক থেকে বাদিক গেলে মানুষ তাকে নিয়ে চর্চা করে, সে আজকে আমার শোতে বসে বলছে তার পাশে কোনো মানুষ নেই। না, বন্ধু বান্ধব যদি বলো নেই, অ্যাকোয়েন্টেন্স আছে। আমি বন্ধু বান্ধব আমার সত্যি নেই। আর ইন্ডাস্ট্রির কথাও যদি বলো, হ্যাঁ ইন্ডাস্ট্রির বন্ধুরা আমার আছে কয়েকজন, গুণাগান। তাদের সাথে এমন না আমার রোজ দেখা হচ্ছে, কথা হচ্ছে, বাট যখন কথা হয় দেখা হয় তখন কিন্তু উই এন্ড আপ হ্যাভিং আ লট অফ ফান। যেমন সোহেলের সাথে তোমার পডকাস্টে এসেছিল, তো সোহেল, আমি, আয়ুষ, ভাবনা, বাট এগুলো আবার রোজ নয় কিন্তু, কারণ যে যার মতো লাইফে বিজি, সবাই বড় হয়ে গেছে। বাট যেগুলোকে বলবো আমি বন্ধু, যে আমার বেস্ট ফ্রেন্ড, আই ডোন্ট হ্যাভ এনি। অ্যান্ড একটা সময় আমার খুব মনে হয়েছে যে কেন নেই, কিন্তু তারপর আমি যখন মানুষের কিছু রূপ দেখতে পেয়েছি না, কিছু কিছু কথা শুনেছি, রূপ দেখেছি, আমার তারপর থেকেই সব কিছু থেকেই ভরসা উঠে গেছে। আমি এখন সত্যি মনে করি আমার কাছে আমার মেন্টাল পিসটা সবার আগে। আর আমি এতদিন পড়তাম, আমি শুনতাম যে যার মনে বা যার জীবনে যত বেশি ঝড় তার মুখে তত বেশি হাসি। আজকে তোকে দেখছি। আমি আমার মায়ের থেকে আমি বলছি না, আমার মা একটা অনেক বড় স্ট্রেংথ আমার জীবনে। হয়তো মায়ের সঙ্গে ঝগড়া করি, কিন্তু এই যে তোমাকে যে কথাগুলো আমি আজকে বলছি না, এগুলো মা বলতো, তখন শুনতাম না, বুঝতাম না। এখন রিয়ালিটির সাথে যখন আমি কানেক্ট করি, ডটসে মিলে যাচ্ছে যে সব কথাগুলো, ডেস্টিনি বলো, সব কিছু যা যা হলো কথা, সবটাই জানো তো মিলে যাচ্ছে ডটস। আর আমিও যে এরকম তৈরি হয়েছি না, যে মানে ইমোশনাল ফুল বা ভালোবাসার কাঙ্গাল, এটাও মাকে দেখেই। বিকজ মাই মম হ্যাড বিন ইনটু দিস ওয়ান ম্যান। আমার বাবার সাথে প্রেম করেছে, তাকে বিয়ে, এত বড় আঘাত পেয়েছে, আবার সব ঠিক হয়েছে, অনেক ঝড় দেখেছে আমার মা সেখানে। আর তার সঙ্গে সঙ্গে যেহেতু মায়ের বেবি, আমিও ছোট থেকে বড় হয়েছি ঝড়গুলো দেখে, জানো তো। আমি জাস্ট কয়েকটা নাম বলবো, হ্যাঁ, ওয়ার্ড বলবো, শব্দ বলবো, সেগুলোর মানে বা সেগুলো সম্পর্কে তোর কি বক্তব্য, তুই সেটা বলতে পারিস। প্রথম, টলিউড ইন্ডাস্ট্রি। টলিউড ইন্ডাস্ট্রি তো আমার কাছে বলতে পারো একটা ইমোশনের মতো, ছোটবেলা থেকে দেখে বড় হয়েছি বলে। ভেতরটা অনেক সিনিয়র অ্যাক্টার্স, তার ইমোশন, শিক্ষা, এক্সপিরিয়েন্স, হ্যাঁ আমার এটাই মনে হয়। নেক্সট ওয়ার্ড, বাবা। বাবা মানে আমি কি তোমাকে ওয়ান ওয়ার্ড আনসার করবো? আচ্ছা, বাবা হচ্ছে অ্যাবান্ডেন্স অফ, যে তোমাকে ইমোশনাল সাপোর্ট করবে বা তোমার পাশে থাকবে, যে তোমার কোনো আমি যে বলছি আমার কত ড্যাডি ইস্যুস নিয়ে বলছি। আই থিঙ্ক বাবার মানে জাস্ট একটা ভালো, বাবার ডেফিনিশন কি জানো তো, যে তোমার পাশে থাকবে জাস্ট অল দ্য টাইম, ইউনো, লাইক অল দ্য টাইম। বাবা, মা তো থাকবেই, মা জন্ম দিয়েছে, বাবারা জন্ম দেয় না ঠিকই, কিন্তু ওই জিনিসটা যে বাবার সাপোর্ট পেয়ে এটা করেছি, বা বাবা আমাকে এনকারেজ করেছে কর, দ্যাট থিং আই থিঙ্ক। ওকে, নেক্সট ইজ লাভ বা ভালোবাসা। আমি এটা জানতাম, এটা আমি তোমাকে বলছি, এটা আমি এতদিন এই ভালোবাসার মানে আমাকে কেউ জিজ্ঞাসা করলে আমি বলতে, মানে আমি অনেক কিছুই বলতাম, এখন দাঁড়িয়ে একটাই জিনিস বলবো, লাভ ইজ ওয়েন ইউ নো ইউ ক্যান্ট স্লিপ উইদাউট, মানে ঘুমাতে, তুমি যখন সেই মানুষটাকে ছাড়া ঘুমাতে পারবে না। আমি কেন বলছি, সত্যি বলছি এটা, বিকজ তোমাদের মধ্যে যতই ঝগড়া হোক না কেন, অ্যাট দি এন্ড অফ দ্য ডে ওয়েন ইউ নো ইউ ওয়ান্ট টু স্লিপ, আর ঘুম মানে মানুষের কাছে শান্তির জিনিস। মানুষ সারাদিনের খাটাখাটনির পরে যখন ঘুমটা, সেই পিসফুল স্লিপটা আমার মনে হয় ওই লাভ যেটা বলছো, ওয়েন ইউ ক্যান্ট স্লিপ উইদাউট দ্যাট পারসন, ইউ নো ইউ আর ইন লাভ। অ্যান্ড যতই ঝগড়া হোক, তাও দিনের শেষে তোমাকে তাই সেই মানুষটাকেই জড়িয়ে ধরতে হবে। দ্যাটস লাভ আমার কাছে, ওটাই লাভ। ঝিলিক ভালোবাসা। হ্যাঁ ভালোবাসা, একদম ভালোবাসা, ছোট থেকেই কোকড়ানো চুল, চুরি করা, বস্তির মেয়ে, লাভ। ওকে 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 ওকে, খুব ভালো লাগলো, মানে তুই আজকে আসলি, অনেক চেঞ্জেস, মানে এত কিছু শিখলাম, এত কিছু জানলাম, আর বুঝলাম যে তুই আর ছোট্ট ঝিলিক নেই। এবার অডিয়েন্সরা বুঝুক প্লিজ। আজকে যারা আমাদের এপিসোডটা দেখলেন হয়তো অনেক কিছু জানতে পারলেন, বুঝতে পারলেন যে ছোট্ট ঝিলিক যাকে দেখতেন সে আজকে বড় তিথি হয়ে গেছে। ক্যামেরার ওপারে যারা রয়েছে, কৌস্তব, আকাশ আর আমি আপনাদের সাথে শান্তনু। আমার গেস্ট আজকে তিথি বসু, আর আপনারা এতক্ষণ দেখলেন শান্তনু টেক, যেখানে চেনা মানুষের অচেনা কথা হয়। টাটা।